আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের আবাসন খাত ও রিহ্যাবের নির্বাচন 2026 নিয়ে বিশেষ আলোচনা, আর এই জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন সাবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের পরিচালক প্রকৌশলী মঞ্জুরুল ফরহাদ ফিলিপ। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, আপনাকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে। একদম শুরুতেই জানতে চাই, সমস্ত ব্যবসায়ীদের কাছে আসলে এই মুহূর্তে একটাই কথা, যে কথাই আমরা বলতে যাই না কেন, জ্বালানি সংকটের কথাটা সামনে চলে আসে এবং এইটার প্রভাবের ভিতরে আমরা সবাই রয়েছি। আবাসন খাতে এই মুহূর্তে কীরকম প্রবলেম ফেস করছে এবং যদি করোনার সাথে তুলনা করেন কীরকম শঙ্কা আপনারা দেখছেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং সেটার সামনে সম্মানিত দর্শক ভাইদেরকে। হ্যাঁ, আপনি যেটা বলছেন অত্যন্ত যুগান্তকারী একটা প্রশ্ন করছেন আপনি, কারণ বর্তমান সময়ে আমাদের জ্বালানি সংকটের কারণে আমাদের তেমন একটা এফেক্ট হয়নি নাও দিস টাইম, বাট আমরা আসলে করোনার পরে থেকে দীর্ঘদিন একটা ড্যাফ সংক্রান্ত যেটা সরকারের নীতিমালার ভিতরে ছিল, এটার এই আইনের বলয়ে আমরা পড়েছিলাম, যেটা এখনো কিন্তু আমরা কেটে উঠতে পারিনি। কারণ আমরা চাচ্ছিলাম 2008-এর ভবন বিল্ডিং মানে নীতিমালা, ভবন নির্মাণ নীতিমালা কিন্তু ছিল 2028-এ। 2028-এ আমাদের কিন্তু এটা নীতিমালা কিন্তু করেছিল বিগত সরকার। আর ড্যাব আমরা চাই, অবশ্যই ড্যাবটা চাই, কারণ এটা পরিবেশের জন্য উপযোগী। আমরা এটা নিশ্চয়ই চাই, কারণ আমরা খাল বিল নদী নালা যেটা আমাদের আছে সংরক্ষণ করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের ড্যাবটা আমাদের কার্যকারিতা করতে হবে। আর দ্বিতীয়ত হলো, আমাদের এখন একটা এফেক্ট পড়বে জ্বালানি খাতের কারণে। কারণ ধরেন আমাদের বেশিরভাগ কাঁচা শিল্প যেটা আমাদের র ম্যাটেরিয়ালগুলো কিন্তু আমাদের গৃহ নির্মাণ শিল্পের সাথে কিন্তু জড়িত, যেমন ধরেন ব্রিক্স, যেমন ধরেন স্যান্ড, যেমন ধরেন আপনার স্টিল, তারপরে রড বাইন্ডিংগুলো, ইলেকট্রিক্যাল ফিটিংসগুলো, কারণ এগুলো ইম্পোর্টেড ম্যাটার। ইলেকট্রিক্যাল ফিটিংসগুলো আমরা কিন্তু ইম্পোর্ট করি। সিমেন্টের একটা র ম্যাটেরিয়ালের ম্যাটার আছে, যেটা আমরা কিন্তু এখন ফেস করব, যেটা আমাদের জন্য একটা চরম একটা ক্ষতির সাধন হচ্ছে। কাস্টমারদের কাছ থেকে আমরা করোনা মহামারীর সময় দেখেছিলাম যে যারা ইতিমধ্যেই ব্যাংক লোন নিয়ে ফ্ল্যাট কিনেছিলেন, তাদের অনেককেই আসলে লোন রিশিডিউলের সুযোগ দিয়েছিল সরকার, কিন্তু একটা চাপ তৈরি হয়েছিল অর্থনীতির মধ্যে। এবং এইবার যেভাবে জ্বালানি সংকটকে দেখা হচ্ছে, আপনি নিশ্চয়ই রাস্তায় এসেছেন এবং দেখেছেন রাস্তায় গাড়ি ঘোড়া আজকে কত কম। তো এই অবস্থায় আসলে যারা ক্রেতা রয়েছেন, আগ্রহী ক্রেতা রয়েছেন, তার সংখ্যাও তো কমে যাওয়ার কথা। তার কি কোনো একটা পরিসংখ্যানে আপনাদের কাছে রয়েছে বা ইফেক্টে কি এখন অ্যানালাইসিস শুরু হয়েছে? নিশ্চয়ই। আমাদের কিন্তু অলরেডি রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন রিয়াব থেকে আমরা কিন্তু একটা মনিটরিং সেল অলরেডি করেছি। আমাদের মাননীয় প্রেসিডেন্ট, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, আমাদের কিন্তু অলরেডি রিসার্চও আমরা শুরু করেছি। একটা বেসরকারি ইউনিভার্সিটির কতিপয় স্টুডেন্টদেরকে নিয়ে আমরা এটা রিসার্চ করি। তো সেই ক্ষেত্রে আমরা রিসেন্টলি যে প্রভাবটা দেখতেছি, আমরা ব্যাংকিংয়ে যে লোনের যে অবস্থানটা আপনি বললেন, আমরা ফ্ল্যাট ক্লায়েন্ট যারা আমাদের ক্রেতা, তাদেরকে আমরা সিঙ্গেল ডিজিটে ফ্ল্যাটের জন্য লোন দেওয়ার জন্য আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম। বাই দিস টাইম করোনার পরে একটা এফেক্ট হলো, 5ই আগস্টের পরে আরেকটা প্রভাব কিন্তু আমরা দেখতে পেলাম। তো সেই ক্ষেত্রে 5ই আগস্টের পরে একটা নীতিমালা করলো সেন্ট্রাল ব্যাংক, সার্কুলারেশন করলো 2%, 1% দিয়ে আমাদেরকে এটা রিশিডিউল করার জন্য। এমন একটা সময় এটা করলো লাস্ট অফ এন্ড, অর্থাৎ নির্বাচনের আগ মুহূর্তে, যার কারণে কিন্তু আমরা ওটাও কিন্তু রেজাল্ট নিতে পারি নাই। এটা আমাদের ক্রেতারা কিন্তু রেজাল্ট নিতে পারেনি। তবে এখন হয়তো আমাদের বর্তমান সরকার যে পদক্ষেপ নিচ্ছে, আশা করি আমরা সেখান থেকে দূরীকরণ হব, সেখান থেকে আমরা উদ্বুদ্ধ হব। আর পাশাপাশি আমি আরেকটু বলতে চাই, আমাদের ক্রেতার সংখ্যা এখন অনেকটাই কমে গেছে বলা চলে, কারণ প্রতিটা মানুষের ভিতরে একটা প্যানিক কাজ করতেছে যারা ক্রেতা, যে আসলে আমরা কোথায় যাচ্ছি, কি হবে, কি করব। দেন তো আসলে আমাদের তো জীবনযাপন আগে, তারপরে তো আমাদের আবাসনের ম্যাটারটা। একটু জানতে চাই, আপনি বাংলাদেশ ব্যাংকের প্রশ্নটা যখন সামনে আসলো, এই মুহূর্তে যিনি গভর্নর রয়েছেন তিনি একজন ব্যবসায়ী ব্যাকগ্রাউন্ডের মানুষ, এরকমটা আমাদের অভিজ্ঞতা নাই, কিন্তু তিনি রিহ্যাবের সাথেও যুক্ত ছিলেন। তো স্বাভাবিকভাবে একটা এক ধরনের আলোচনা করে, এবং আমাদের অর্থমন্ত্রী এখন যিনি, তিনি নিজে সিএসির উদ্যোক্তাদের একজন। তো নতুন সরকারের কাছ থেকে আসলে যেহেতু তাদের মধ্যে একটা ব্যবসায়ী জোটের একটা সুযোগ রয়েছে, আপনারা সেই সুযোগটাকে কিভাবে দেখছেন? বিশেষ করে গভর্নর তো আপনাদের সদস্যই। ধন্যবাদ। আমরা আসলে মাননীয় গভর্নর মহোদয়ের সাথে আমরা অলরেডি দেখা করেছি।
আমাদের সিনিয়র টিম, আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমরা অলরেডি তার সঙ্গে সাক্ষাৎ করেছি এবং আমরা 3,000 কোটি টাকার একটা বাজেট চেয়েছি আমরা আমাদের ক্রেতাদের জন্য, আমাদের উদ্যোক্তাদের জন্য। উনি আশ্বস্ত করেছে আসলে আমাদের বিজনেসের যে অবস্থা সেখান থেকে উত্তরণের জন্য আমাদের একটা আলাদা বাজেট লাগবে, আমাদের আলাদা একটা ফান্ড লাগবে, যেটা উনি আসলে আশ্বস্ত করছে। আশা করছে আমরা এটা পারবো ইনশাল্লাহ। এবং সিঙ্গেল ডিজিটে আমরা কিন্তু তার কাছে চেয়েছি যে আমাদের ক্রেতাদের সুবিধার্থে সিঙ্গেল ডিজিট দিবেন। আচ্ছা, আমরা 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 এই মুহূর্তে যদি আবাসন খাতের দিকে তাকাই তাহলে আমরা এক ধরনের ঢাকা কেন্দ্রিক আবাসন শিল্পকেই বড়ভাবে দেখছি এবং ঢাকার আশেপাশে টুকটাক হচ্ছে। বসিলাকে এখন ঢাকার বাইরে আসলে বলা যায় না, এখন ঢাকার মধ্যেই পড়েছে। পূর্বাচলকেও আপনি ঢাকার বাইরে বলতে পারছেন না। আপনি ড্যাপের সমস্যা নিয়ে কথা বলছিলেন, সম্ভবত নতুন করে ভবন নির্মাণ করার কত উঁচু করা যাবে সেই ব্যাপারেও এক ধরনের নীতিমালা তৈরি হয়েছে। অনেকগুলো নীতিমালা তৈরি হয়েছে, মাঝখানে একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন, আবার একটা রাজনৈতিক পরিবর্তন। খাতের বড় বিপদ কি দেখছেন বা বড় সংখ্যাগুলো কোথায় দেখছেন, যে কোথায় দেখলে মনে হচ্ছে যে আসলে অর্থনীতিটা এমনি তো দুর্বল, আবাসন খাত আরো বেশি বিপদে পড়তে পারে বলে মনে করছেন? আমি এই মুহূর্তে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে পদক্ষেপ, যে স্টেপ নিছে, সেই ক্ষেত্রে আমি খুব একটা মানে বিপদ সামনে দেখছি না, কারণ উনি আসলে পরিকল্পিতভাবে মানে এগিয়ে যাচ্ছে, যেটা আমাদের প্রত্যাশা ছিল। দ্বিতীয়ত হলো আমাদের যে অবস্থানটা, বর্তমানের যে অবস্থানটা, আমাদের এখন একটা মার্কেট প্লেসটাকে বড় করতে হবে, এটা হলো আমাদের প্রাথমিক শর্ত। দ্বিতীয় শর্ত, আমাদের কিন্তু এখন একটা কিছু কাজের বিষয় আছে, যেমন আমরা এখন গভর্নমেন্ট লেভেলে কাজ করার জন্য চিন্তা করছি, যেটা G2G2 পদ্ধতিতে। কারণ আমরা যদি আমাদের যে সকল মেম্বার ভাইয়েরা আছেন তারা যদি গভর্নমেন্ট লেভেলে G2G2 পদ্ধতি, কারণ গভর্নমেন্ট কিন্তু অনেক ভবন নির্মাণ করে যেটা ঠিকাদার নিয়োগ করে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এক্সপার্ট এই সেক্টরে। তো আমরা গভর্নমেন্টের কাছে এখন চাবো এই ক্লান্তি মুহূর্তে আমাদের কাজ করার স্বার্থে, আমাদের শিল্পটাকে বাঁচানোর স্বার্থে গভর্নমেন্টের যে ভবনগুলো নির্মাণ হবে সেটার জন্য আমাদের সাথে G2G2 পদ্ধতিতে আমাদের সাথে এটা দেওয়া হয়, আমাদেরকে দেওয়া হয়। সেক্ষেত্রে আপনারা কি কোনো এক্সট্রা কিছু অফার করবেন? মানে যেহেতু আপনি ক্রান্তি লগ্নে এক ধরনের সহযোগিতা চাচ্ছেন, আপনারা গভর্নমেন্টকে কি দিবেন? মানে সবাই তো গভর্নমেন্টের কাছে চায়। নিশ্চয়ই আমরা তো গভর্নমেন্টকে অবশ্যই দেওয়ার জন্য এসেছি, কারণ আমরা কিন্তু গভর্নমেন্টের পাশাপাশি ধরে নেন এই ঢাকা সিটিতে আজকে যে বৈপ্লবিক যে পরিবর্তনটা হয়েছে, এটা গভর্নমেন্ট কত পার্সেন্ট করছে, আমরা কতটা করেছি। আপনি দেখেন লাস্ট 20 ইয়ার্সের ঢাকার বিশাল পরিবর্তন হয়ে গেছে, যেটা আসলে কল্পনাতীত। আপনি গুলশান, বনানী বলেন, পূর্বাচল, বসুন্ধরা, আমাদের ধরেন এই যে আপনি বললেন যে বসিলা, আপনি ধরেন উত্তরা, আপনি ধরেন গাজীপুর, কারণ এটা মিরপুর, আপনি ধরেন মোহাম্মদপুর ওই সাইডের অংশটা, কারণ এই জিনিসগুলো পুরাটা কিন্তু আগে নিমজ্জিত ছিল, পানিতে নিমজ্জিত ছিল। এই জায়গাগুলো কিন্তু আগে ভবন ছিল না, কিন্তু এটা কিন্তু আসলে আমরা যারা এই বেসরকারি উদ্যোক্তা তারাই কিন্তু আমরা করেছি। তো সেই ক্ষেত্রে আমরা গভর্নমেন্টে ধরতে পারেন যে 70% ওয়ার্ক কিন্তু আমরাই করে দিই। তো আমরা তো নিশ্চয়ই এটা গভর্নমেন্টের একটা ওয়ান অফ পার্ট, আমরা তো দাবি করতেই পারি, আর আমরা এটা চাই যে আমরা গভর্নমেন্টের ওয়ান অফ পার্ট। এবং পাশাপাশি দেখেন আমাদের সাথে কত ওয়ার্কার জড়িত, কত পরিবার জড়িত, তাহলে নিশ্চয়ই এটা আমরা দেশের স্বার্থেই ব্যবহার হচ্ছি এবং দেশের স্বার্থে কাজগুলি করছি। তো মঞ্জুর ভাই, সম্মান রেখে বলছি, কিন্তু এই যে আপনি বলছিলেন যে ঢাকার আশেপাশে অনেক জায়গায় আপনারা বিকাশ করেছেন এবং ছড়িয়ে দিয়েছেন, মানুষের টাকায় বিল্ডিং হয়েছে, ভবন হয়েছে, কিন্তু একই সাথে যে বলছিলেন জলাভূমি দখলের ব্যাপারটা এসেছে, ড্যাব ঠিকমতো আপনারা মানছেন কিনা, এই প্রশ্নগুলো কদিন পর পরই আসে। একটা সমন্বিত ফ্রেমওয়ার্ক নাই একজন নাগরিকের জন্য, তিনি আসলে বুঝতে পারেন যে আপনি আসলেই দোষ করেছেন, আবার আপনি যে দোষ করেন নাই সেটা যে আপনি প্রমাণ করবেন তার জন্যও কোনো ক্যাটাগরি নাই যেটাতে আপনি বলতে পারেন যে ভাই আমি এইটুক ঠিক করেছি। এখানে সবার কাজের কিছু ভুল থাকে, সেটা আপনিও যে যাচাই করবেন, আপনাকে যে সৎ দাবি করবেন সেটাও আপনি করতে পারছেন না। এই নীতিগত বিষয়ে কি পরিবর্তন মনে করেন? আমি এখানে বলতে চাইছি, এখানে একটা চমৎকার প্রশ্ন করছেন। এখানে আমাদের একটা নীতিমালার সমস্যা ছিল, কারণ ধরেন আমাদের ঢাকার বাইরে যে সকল আমাদের ল্যান্ড ডেভেলপার ভাইরা জমির ল্যান্ড ডেভেলপ করতে গেছে, সেই ক্ষেত্রে ডিস্ট্রিক্ট মানে ওখানে লোকাল যে ডিস্ট্রিক্ট ছিল, জেনারেল ডিসি সাহেব এটা অনুমোদন করতো, আবার পরিবেশেরও কিন্তু একটা অনুমোদন লাগতো, সেই ক্ষেত্রে জেলা অফিস থেকে পরিবেশের ছাড়পত্র পাইতো।
এটা এখন যেহেতু ড্যাফ এবং একটা নীতিমালার ভিতরে আসছে, আমরা কিন্তু এটা শুরুর থেকে চাচ্ছি যে এটা একটা ভবন নির্মাণ নীতিমালা যেরকম ছিল এরকম ল্যান্ড নির্মাণ নীতিমালাটাও হোক, মানে ল্যান্ডটাকে ঠিক করা যায়। ল্যান্ডটাকে একটা তাহলে হতো কি আপনার পরিবেশের একটা ভারসাম্য রক্ষা হতো। কারণ আমরা কিন্তু কখনোই চাই না যে নদী নালা খাল বিল আমরা এটা ভরাট করি, এটা আমরা চাই না, এটা আমাদের কোনো ভাইয়েরাও চায় না। কারণ সেক্ষেত্রে সরকারের যদি একটা ফ্রেম ওয়ার্ক নীতিমালা থাকে তাহলে অবশ্যই এটা নীতিমালা মেনে চলতে আমরা বাধ্য। ঠিক, এবার একটু যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, যারা শুনছেন যে রিহ্যাব নিয়ে আলোচনা হচ্ছে বা আবাসন শিল্প নিয়ে আলোচনা হচ্ছে, তাদের মধ্যে অবশ্যই মধ্যবিত্তদের একটা বড় স্বপ্ন এবং শখের জায়গা, আপনি যেভাবেই চিন্তা করেন না কেন, সঞ্চয় জমিয়ে একটা ফ্ল্যাট কিনা সবাই চিন্তা করেন। এবং এই যে অলমোস্ট 9%-এর বেশি ইনফ্লেশন, ব্যাংকের সুদের হার এত বেশি, এই রকমের মধ্যে আসলে ফ্ল্যাটের দাম, সবাই বলছেন যে ফ্ল্যাটের দাম আসলে অনেক বেশি, মানে যারা ভোক্তা রয়েছেন, এইটা আমাদের দেশে এরকম বেশি মনে হচ্ছে। কারণ আমরা বিদেশে যখন তখন শুনি যে খুব কমে হাউস লোন পাওয়া যায়, বা যারা বাংলাদেশ থেকে বিদেশে যান তারাও খুব বেশি দিন লাগে না বাড়ি বানাতে, কিন্তু ঢাকায় আসলে বাড়ি বানানো সম্ভব হয় না। কেন এটা এরকম? এটা আরেকটা কারণ আছে। এটা হলো যে ধরেন বিদেশের কথাটা যদি আসেন, বিদেশে পার আওয়ার আমরা কাজ করি, পার আওয়ার কিন্তু আমরা একটা টাকা পাই। সো আমাদের কিন্তু পার আওয়ার সিস্টেমটা নেই আমাদের দেশে। আর আমাদের দেশে ধরেন পারিশ্রমিকের যে ব্যাপারটা আসেন, আমাদের কিন্তু যথাযোগ্য মূল্যায়ন নাই, সরকারি বেসরকারি যে কোনো পর্যায়ে আমরা বলি। এই জায়গাতে আমাদের অর্থনৈতিক যে বর্তমানে একটা পরিবার চলতে গেলে যে পরিমাণ টাকার নিট, সেটা কিন্তু অনেকটাই দেখা গেছে অপুতুল থেকে যায় প্রথমত। দ্বিতীয়ত হলো আমরা অবশ্যই চেষ্টা করি মিডল ক্লাসদের জন্য আমরা ফ্ল্যাট নির্মাণ করার জন্য। সেই ক্ষেত্রে আমাদের বর্তমানে এই ম্যাটেরিয়ালের যে কস্টিংটা হাই, এটা আমাদের জন্য কিন্তু একটা চরম কপটাঘাত। এটা আমাদের কিন্তু খুবই জটিল একটা ধারণ করে। কারণ এই ম্যাটেরিয়ালগুলো যেহেতু আমাদের অধিকাংশই 70% ম্যাটেরিয়াল কিন্তু আমাদের ইম্পোর্টেড করতে হয়, যার কারণে আমরা কিন্তু এটা একটা নেগেটিভ মানে রিপারকেশনে পড়ে যাই। দ্বিতীয় অবস্থানে আপনি আসেন আমাদের লেবার ওরিয়েন্টেড ওয়ার্ক। তো লেবার ওরিয়েন্টেড ওয়ার্কের ক্ষেত্রে যেমন ব্রিক্সের ম্যাটারটা আসে, এই পরিবেশের কারণে কিন্তু আমরা সকল ব্রিক্স ব্যবহার করতে পারি না, আমাদের অটো ব্রিক্স ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে এখানেও আরেকটা কস্টিং বেড়ে যায়। সিমেন্টের ক্ষেত্রে দেখেন কস্টিং বেড়ে যায়। এই যে রডের ম্যাটারটা দেখেন আপনার, যে র্যাপিডলি এটা দাম কিন্তু বেড়ে যায় গ্লোবালি। তো আলটিমেটলি এটা প্রভাবটা আসলে ক্রেতাদেরই উপরে পড়ে। আমাদের প্রফিট আমরা যদি যতই কাট ডাউন করি, তা সেই ক্ষেত্রে কিন্তু ক্রেতাদের উপরে পড়ে। তবে আমি এখন এটা বলতে চাই, আমাদের গভর্নমেন্ট সরকার যদি এটা উদ্যোগ নেয়, আমরা এটা সহযোগিতা করব। আমরা নিম্ন আয়ের মধ্যে এবং মধ্য আয়ের মানুষের জন্য স্বল্প খরচে আমরা কিন্তু ফ্ল্যাট দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা এটা নিয়ে আরো আলোচনা করতে চাই, নির্বাচন নিয়ে আলোচনা করবো, তবে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির আগে দেশের আবাসন খাত ও রিহ্যাবের নির্বাচন 2026 নিয়ে কথা বলছিলাম সাবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের পরিচালক প্রকৌশলী মঞ্জুরুল ফরহাদ ফিলিপের সঙ্গে। দর্শক, 21 বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আলোচনায় ফিরছি। বিরতিতে যাবার আগে কথা হচ্ছিল যে নিম্ন আয়ের কিংবা মধ্যবিত্তদের জন্য আসলে কি করা যায়। সামনে বাজেট রয়েছে এবং বাজেটই আসলে অর্থ পরিকল্পনার একটা বড় খাত। কি মনে করেন যে এই যে মধ্যবিত্তদের জন্য আবাসন করতে গেলে সরকারের কি সুবিধা দরকার? ব্যাংকিং সুবিধা দরকার, নাকি ওই যে কালো টাকা সাদা করার একটা সুযোগ রাখে অপরিশোধিত আয়? দুটো নিয়ে অনেক বিতর্ক থাকে। আসলে একটু বলেন তো, মানে কি করলে আসলে মধ্যবিত্তর হাতে ফ্ল্যাটের চাবি আসতে পারে? আসলে আমাদের এক্ষেত্রে দুটো করণীয়। কারণ বাংলাদেশে এখন রেজিস্ট্রেশন কস্ট হাই। কারণ তুলনামূলক ধরেন পারস্পরিক যে আমাদের এশিয়া মহাদেশে অনেকগুলো দেশেই দেখবেন যে রেজিস্ট্রেশন কস্টটা অনেক কম, আর আমাদের দেশের রেজিস্ট্রেশন কস্টটা কিন্তু অনেক বেশি। তো আমরা চাবো সরকারের কাছে আমাদের রেজিস্ট্রেশন কস্টটা ব্যয় কমানোর জন্য, যেন আমরা খুবই রিজনেবল প্রাইসে আমরা রেজিস্ট্রেশন করে দিতে পারি আমাদের মানে ফ্ল্যাট ক্রেতাদের। দ্বিতীয়ত হলো আমাদের যে দ্রব্যমূল্য, যে ম্যাটেরিয়ালের যে পারচেসটা আমরা যেটা ইম্পোর্ট করি, সেটার ভিতরে যেন ট্যাক্সটা কমায় দেয়। সেই ক্ষেত্রে হবে কি আমাদের নির্মাণ ব্যয় কিন্তু কমে যাবে, আমরা পারবো কিন্তু তখন রিজনেবল প্রাইসে ক্রেতাদের ভিতরে ফ্ল্যাট সেল করে দিতে। পাশাপাশি আরেকটা জিনিস আমার গভর্নমেন্টের কাছে প্রত্যাশা, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে আমাদের মিডল ক্লাস নিম্ন আয়ের মানুষের জন্য আমাদের সরকারি অনেক ল্যান্ড কিন্তু অনেক জায়গায় পড়ে আছে। সেটা যদি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক অল্প খরচে, অনেক লো কস্টে আমরা কিন্তু ফ্ল্যাট দিতে পারবো আমাদের খাস জমিগুলোকে ব্যবহার করে। রাইট, খাস জমিগুলো ব্যবহার করে, যেটা জমির খরচটা আর হবে না, যেটা জমির খরচটা কমে যাবে। এবং আপনি সেই ক্ষেত্রে দেখবেন
আমাদের অনেক খাস জমি কিন্তু মানে পড়ে আছে, সরকারের অনেক জমি। এটা যদি আমরা এটা ব্যবহার করতে পারতাম পরিকল্পিতভাবে, তাহলে কিন্তু এটা দৃষ্টি নন্দন একটা সিটিও কিন্তু গড়ে উঠতে পারে। এবার একটু নির্বাচনের দিকে যেতে চাই। নির্বাচনের সময় রিহ্যাবকে ঘিরে এক ধরনের রাজনৈতিক প্রভাব, মানে রিহ্যাবের সভাপতি কে হবেন সেটা গত 15 বছর ধরে আমরা জানতাম যে সেটা আসলে রাজমনি শাখা হোটেলের আশেপাশে থেকে নির্ধারিত করা হয়। ভোলা থেকে আসলে এর নেতৃত্ব আসছে সবসময়, এবং অনেকেই ছিলেন যারা আসলে ঢাকা শহরে একটা দুইটা ফ্ল্যাটের মালিক, কিন্তু তারা প্রেসিডেন্ট হয়েছেন রিহ্যাবের। কি প্রত্যাশা আপনার নতুন রিহ্যাবকে ঘিরে আসছে? ধন্যবাদ আপনারে। এখানে আসলে আপনার পুরাতন জিনিসটা আমি অত বলতে চাই না, তবে শর্টলি বলি। কারণ রিহ্যাব একটা অ্যাসোসিয়েশন, এটা একটা আমব্রেলা। আমাদের রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন, রিয়েল এস্টেট যারা আমরা মানে আমরা ভবন নির্মাণ করি, এটার একটা অ্যাসোসিয়েশন, এবং এটা একটা টিম অ্যাসোসিয়েশন, ক্রিম অ্যাসোসিয়েশন হওয়ার কথা ছিল, যেটা কিন্তু ছিল না। বাট এটা 2009-11 পর্যন্ত, 9 থেকে 11 পর্যন্ত একটা সুন্দর পরিবেশ ধারণ করছে। 11-র পরেই যে এটা কিন্তু আসলে কুক্ষিগত করা ছিল, যেটা আপনি বললেন রাজমনি শাখা এবং গভর্নমেন্টের বিভিন্ন লেভেল থেকে এটা নিয়ন্ত্রণ করত, এবং এখানে কোনো রকমের নির্বাচন কেন্দ্রিক কোনো পজিশন ছিল না। দ্বিতীয়ত হলো এটা চরম 11 বছর আমরা এটা চরম যুদ্ধ করে, বিগ্রহ করে আমরা কিন্তু লাস্ট 24-26-এর নির্বাচন কিন্তু আমরা নিয়ে আসছিলাম। তো নিয়ে আসার পরবর্তীতে 5ই আগস্টের একটা গ্যারাকলে আমরা পড়লাম, যেটা আসলে নির্বাচনে অনেকটা যে প্রতিশ্রুতি ছিল সেটা কিন্তু করা যায়নি। দ্বিতীয়ত হলো যে আমরা গভর্নমেন্টের সাথে আসার পরে, নির্বাচিত হয়ে আসার পরে দেখবেন আমাদের মাননীয় প্রেসিডেন্ট জনাব ওয়াহিদুজ্জামান, আমাদের সেক্রেটারি জেনারেল আমাদের লিয়াকত আলী ভূঁইয়া ভাই গভর্নমেন্টের সাথে অনেকভাবে প্রচেষ্টা করছে, যেটা আমাদের বিজনেসটাকে সচল করার জন্য, এবং আমাদের বিজনেসে যারা পার্টিসিপেন্ট যারা থাকে তাদের জন্য সকল প্রকারে প্রতিবন্ধকতা থেকে দূরীকরণ করা যায়, এক্ষেত্রে কাজ করছে। তৃতীয়ত আমার যে থিমটা হলো যে রিহ্যাব নির্বাচন সামনে রেখে এটা যেন দলীয়করণ না হয়। আমরাই আসলে দলীয়করণের বাইরে, কারণ এগুলি অ্যাসোসিয়েশন, আসলে দলীয়করণ করলে এটার ফ্লেভারটা থাকে না। কিন্তু এই যে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ একটা ব্যানার তৈরি করা, এইটা কেন? আচ্ছা, আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ এই ব্যানারে আমরা কিন্তু সংগ্রাম করেছি। আচ্ছা, এটা 18-তে নির্বাচন নেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা তো আসলে ঢুকতে পারতাম না। রিহ্যাবের অফিস বলতে আসলে ওইটা একক কেন্দ্রিক অফিস ছিল। আমরা সাধারণ সদস্যরা কিন্তু কখনোই আমরা রিহ্যাব অফিসে যেয়ে খোলামেলা আলোচনা করতে পারতাম না, বসার স্পেসও পেতাম না। এই আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ গঠন করার পরে থেকে, এটা 18 সালে আমাদের গঠন করা হয়েছে। 18 সাল থেকে আমাদের 24 পর্যন্ত লড়াই করে তারপরে নির্বাচন কিন্তু আনতে হয়েছে। আর এইখানে কিন্তু আমাদের দলমত নির্বিশেষে আমাদের কিন্তু এই ঐক্যটা করা হয়েছে। এখানে কিন্তু দলীয়ভাবে কোনো কিছু নেই, এখানে সকল দলের মতাবলম্বী কিন্তু এখানে আছে। আচ্ছা, একটু জানতে চাই যে যেহেতু আপনার নির্বাচনে অনেক ফাইট করেছেন, নির্বাচনের প্রত্যাশা তো নিশ্চয়ই আছে, কিন্তু নির্বাচনী বিজয়ী হলে আসলে কিভাবে ছক আঁকছেন? আমি এক্ষেত্রে আরেকটু বলতে চাই আপনাকে, আমরা যে কাজটা করেছি এটা আসলে একটা যুগান্তকারী কাজ করেছি। আমরা অতি অল্প সময় কাজ করার কিন্তু প্লেস পেয়েছি। আমরা বিগত কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে মানে করে আমরা কিন্তু ড্যাব যেটা প্রবলেমটা ছিল, যেটা বিগত গভর্নমেন্ট ফ্যাসিস্ট সরকার যেটা ড্যাবটা আমাদের উপরে চাপে দিয়ে গেছে, সেটার থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারিনি। এই যুদ্ধ করতেই কিন্তু আমাদের চলে গেছে। আমরা এরপরে 5ই আগস্টের পরবর্তী সরকারের সাথে আমরা এটা জয়েন্ট কোলাবোরেশন করে আমাদের কিছু একটা আমাদের দেশে, আমাদের কিন্তু আসলে আমাদের যে প্রত্যাশাটা সেটা কিন্তু আমরা নিতে পারিনি। নির্বাচিত হলে কি সেটা পারবে? নির্বাচিত হলে অবশ্যই আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করব। আমরা এর ব্যাপারে কতটুকু আশাবাদী? আমরা ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী। তারপরও আমি বলতে চাই আপনাকে, এটা আমি আপনার গাতার্থে এবং দর্শকদের গাতার্থে আরেকটা জিনিস জানাতে চাই। আমরা শুধু এই রিয়েল এস্টেট সেক্টরে আমাদের মাননীয় সম্মানিত সদস্যের জন্য কাজ করেছি তা কিন্তু না, আমরা কিন্তু দেশ ও জাতির মানব সম্পদ উন্নয়নের জন্যও কিন্তু কাজ করেছি, যেটা আমরা কিন্তু অলরেডি করেছি। আপনি দেখেন আমরা রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু আমাদের একটা আছে, এখানে আমাদের স্কিল এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম কিন্তু অন দেয়ার, যেটা আমরা এই 2025 থেকে কিন্তু রান করেছি।
তো এটা কিন্তু আমাদের একটা বিশাল অ্যাচিভমেন্ট এবং আমরা গভর্নমেন্টের কাছ থেকে এডিবির একটা প্রজেক্ট গভর্নমেন্টের কাছ থেকে অলরেডি কিন্তু 60 কোটি টাকা আমরা কিন্তু নিয়েছি, যেটা মানব সম্পদ উন্নয়নের জন্য ব্যবহার হচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা আপনাকে জানাচ্ছি, ধন্যবাদ, নির্বাচিত হন। আপনাকে ধন্যবাদ। আর আসবেন নিশ্চয়ই, নির্বাচিত হওয়ার পর আমরা তখন নতুন দায়িত্ব আপনাকে দেখতে পারবো। দর্শক, এতক্ষণ আমরা দেশের আবাসন খাত ও রিহ্যাবের নির্বাচন 2026 নিয়ে কথা বলছিলাম। সাবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, রিহ্যাবের পরিচালক প্রকৌশলী মঞ্জুরুল ফরহাদ ফিলিপের সাথে নিচ্ছি একটা বিরতি। দুপুর 2:30 আবারও ফিরে আসবো 21শে বিজনেসের আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল।